অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি হাজির হয়েছি আরও একটি নতুন গল্প নিয়ে। গল্পটি লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। গল্পটির নাম হচ্ছে পারমিতা। গল্পটি আমি দুটি পর্বে ভাগ করে পড়ব। আজকে আমি পড়ছি গল্পটির প্রথম পর্ব। পারমিতা প্রথম দুবার আস্তে, তারপর একবার বেশ জোরে ডাকলো, পারুল, পারুল। কোনো সাড়া নেই। পারমিতার হাতে এক সাজি ফুল। সে ছাদের ঘরের চৌকাঠে দাঁড়িয়ে। ছাদে প্রায় 100টি ফুল গাছের টব। দেখলেই বোঝা যায় এই গাছগুলো প্রত্যেকদিন খুব যত্ন পায়। প্রায় সব গাছেই ফুটে আছে ঝলমলে ফুল। কয়েকটা কাঁচা লঙ্কা আর কাগজি লেবুর গাছও আছে। ফুলের সাজিটা চৌকাঠের সামনে নামিয়ে রেখে পারমিতা সিঁড়ি দিয়ে নেমে এলো দোতলায়। এ ঘর ও ঘর খুঁজলো, পারুল কোথাও নেই। 3বারের বেশি পারমিতা কখনো ডাকে না। বাথরুমের দরজাটা বন্ধ। সেখানে গিয়ে পারমিতা দরজায় একটা ধাক্কা দিল। খুলে গেল দরজাটা। প্লাস্টিকের গামলায় সাবান জল গুলে পারুল জামা কাপড় ভেজাচ্ছে। তোকে ডেকেছিলুম, শুনতে পাসনি? ডাকছিলেন দিদিমণি, কাপড় কাচছিলুম, সেই জন্য শুনতে পাইনি। পারুল, তুই আমার পূজার ঘরে ঢুকেছিলি? পারুল যেন একেবারে আকাশ থেকে পড়ল। দু চোখে শিশুর বিস্ময় ফুটিয়ে পারুল বলল, পুজোর ঘরে? আমি? কই না তো। পারমিতা কয়েক মুহূর্ত তাকিয়ে রইল পারুলের দিকে। তারপর শান্তভাবে বলল, উঠে আয়। পারুল উঠে দাঁড়িয়ে নিজের নিতম্বে সাবান মাখা হাত মুছল। তারপর আবার সেই রকম সরল বিস্ময়ে বলল, সত্যি বলছি দিদিমণি, আমি পুজোর ঘরে ঢুকতে যাব কেন? দোতলায় 5খানা ঘর। ইংরেজি এল শেপের বারান্দা। শ্বেত পাথরের মতন টালি বসানো। একেবারে মসৃণ ঝকঝকে। একপাশে 2টি চেয়ার ও একটি বেতের টেবিল। পারমিতা এসে একটি চেয়ারে বসল। কিছুক্ষণ আগে স্নান করে গেছে। তার চুল এখন ভিজে। মুখে কোনো প্রসাধনের চিহ্ন নেই। পরনে একটা হালকা নীল রঙের শাড়ি। তার বয়স 34-35। কলেজে পড়বার সময় পারমিতা একবার ছাত্রছাত্রীদের নাটকে শকুন্তলা সেজেছিল। সেই নাটক দেখে এক সিনেমা পরিচালক তাকে নিতে চেয়েছিল সিনেমার জগতে। পারমিতা রাজি হয়নি। অনেকে বলে পারমিতা এখনো সেই রকমই সুন্দর আছে, শুধু মাঝে মাঝে তার কপালে 2টো ভাঁজ পড়ে। পারমিতা চেয়ারে বসল। পারুল তখনও বাথরুমের কাছে দাঁড়িয়ে। সেখান থেকে এসে জিজ্ঞেস করল, কিছু বলবেন দিদিমণি? পারমিতা উত্তর না দিয়ে চেয়ে রইল তার দিকে। অর্থাৎ পারুলকে তার সামনে এসে কথা শুনতে হবে। পারুল কাছে এসে বলল, সত্যি বলছি দিদিমণি। পারমিতা বলল, তোকে কতবার বলবো পারুল, কেউ মিথ্যে কথা বললে আমি সঙ্গে সঙ্গে বুঝতে পারি। তুই তো জানিস আমার পুজোর ঘরে অন্য কারোর ঢোকা আমি পছন্দ করি না। একটা বিড়াল ঢুকে পড়েছিল, আমি ফুল তুলতে দেখলাম। কেন ফুল তুলছিলি? তোর কি ফুল তোলার কথা? না না, ফুল তুলিনি। কোথায় ফুল তুলেছি? জল দিচ্ছিলুম টবে। তখন তুই দেখলি ওই ঘরে একটা বিড়াল ঢুকছে। কোন বিড়ালটা? ওই তো খয়েরি রঙের হুলোটা, বিচ্ছিরি দেখতে। তুই বিড়ালটা তাড়াবার জন্য ওই ঘরে ঢুকলি? হ্যাঁ। তাহলে অন্য সময় ওই বিড়ালটাকে দেখে তুই ভয় পাস কেন? তা বলে তোমার ঠাকুর ঘরে ঢুকলে তাড়াবো না? এর মধ্যে তুই সব মিলিয়ে কটা মিথ্যে বললি? এক কাজ কর, ফ্রিজটা খুলে দেখ, একটা সন্দেশের বাক্স আছে। কাল সন্ধেবেলা আনিয়েছিলুম, ওটা নিয়ে আয়। পারুল চলে গেল সন্দেশ আনতে। রান্নাঘরের সামনে বারান্দায় ফ্রিজ, এখান থেকে দেখা যায়, কিন্তু পারমিতা সেদিকে চেয়ে নেই। পারমিতা এক দৃষ্টিতে নিজের পায়ের আঙুল দেখতে লাগলো। পারুল বাক্সটা নিয়ে এলে পারমিতা মুখ তুলে বলল, খুলে দেখ কটা আছে। এই তো দেখছি 8টা, 9টা, 10টা। প্লেটে করে আপনার জন্য দেব দিদিমণি? না, বাক্সটি তুই নিয়ে যা, তোর ছেলে মেয়েরা খাবে। এতগুলো? না না দিদিমণি, আমার এতগুলো দরকার নেই। এরকম দামি সন্দেশ তুমি নিজের জন্য এনেছো। তুই নিয়ে যা। আর এক কাজ কর, আমার শোবার ঘরের ড্রেসিং টেবিলের টানা খুলে দেখ, আমার পার্সটা আছে, সেটা নিয়ে আয়। এবার পারুলের মুখে একটা ভ্যাবাচাকা ভাব ফুটে উঠল। ব্যাপারটা সে বুঝতে পারছে।
দিদিমণির ড্রেসিং টেবিলের টানা খোলার অধিকার তো তার ছিল না। নিয়ে আয়, দাঁড়িয়ে আছিস কেন? পারুল চলে যেতেই পারমিতা দেখতে লাগলো তার পায়ের আঙুল। এবাড়ির একতলায় ফুড কর্পোরেশনের গুদাম এবং তাদেরই একটি ছোট্ট অফিস। এইরকম বেলা 10টা-11টার সময় রেশন দোকানের মালিকরা মালপত্র নিতে আসে। বেশ গোলমাল হয়। ওপরতলাটা একদম ঠান্ডা। পারমিতার পার্সে অনেক টাকা। পারুলের হাত থেকে সেটা নিয়ে এসে নোটগুলোর মধ্যে থেকে দুটি 50 টাকার নোট টেনে বার করলো। তোর মাইনে 40 টাকা। তোকে আমি। ওকে দিদিমণি, এখন মাইনে দিচ্ছ কেন? অর্থাৎ আজ মাসের 29 তারিখ। এখনো মাস ফুরোয়নি। প্রতি মাসের মাঝামাঝি পারুল কিছু টাকা অগ্রিম চেয়ে নেয়। মাস শেষ হলেই আবার চায়। তোকে আমি 2 মাসের মাইনে দিয়ে দিচ্ছি, 80 টাকা। আরো 20 টাকা বেশি দিচ্ছি। এই 100 টাকা নে। এত টাকা দিচ্ছ কেন দিদিমণি? তুই যে অনেকগুলি মিথ্যে কথা বললি, তার পুরস্কার। তোকে আর আমার এখানে কাজ করতে হবে না পারুল, তুই বাড়ি যা। দিদিমণি, তুমি আমায়। আমার যে শাড়ি দুটো আর ব্লাউজ কাচ্ছিলি, সেগুলো আর এখানে কাচতে হবে না। সেগুলো সব নিয়ে যা তুই। ওই ভিজে অবস্থাতেই পুটলি বেঁধে নিয়ে যা। দিদিমণি, তুমি আমায় ছাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ। আমি কোনোদিন চুরি করিনি, জোর চুরি করিনি। ঠাকুরের কাছে হরপ করে বলতে পারি, তোমার একটা পয়সাও। আমি কি তোর নামে সেরকম কোনো দোষ দিয়েছি? তবে আমায় ছাড়িয়ে দিচ্ছ কেন? কেউ মিথ্যে কথা বললে আমার বড় কষ্ট হয়। আমার গায়ে যেন বিষের হাওয়ার ঝাপটা লাগে। তোকে আমি কতবার বলেছি? আমার দোষ হয়ে গেছে দিদিমণি, আর বলবো না। না, তোর 10টা দোষ আমি ক্ষমা করব ঠিক করেছিলাম। 10টার অনেক বেশি হয়ে গেছে। আমি আর কি দোষ করেছি? তুই আমার সাদা গোলাপ গাছটার দুটো ফুল ছিঁড়েছিস। ছিঁড়িসনি? ও গাছটার ফুল আমি কোনো দিন ছিঁড়ি না। তুই নিচতলার বাহাদুরকে একদিন খারাপ গালাগালি দিয়েছিলি। ও আমায় দিয়েছিল। তুই কি যেন বলেছিলি? হারামি, তাই না? ও তোকে কি বলেছিল? সে আরো খারাপ কথা। তোমার সামনে বলা যাবে না। কেন বলা যাবে না? আমি সব শুনতে পারি। বল, কি বলেছিল? সে আমি মুখে আনতে পারবো না। হারামি বুঝি খুব মুখে আনা যায়? যাকগে, তোকে আর আমি ফিরিস্তি শোনাতে চাই না। টাকা দিয়ে দিয়েছি, তুই বাড়ি যা। পারুল একটুক্ষণ গোঁজ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ঝাঁঝালো গলায় বলল, ঠিক আছে, রাখবে না রাখবে না। আমার কি কাজের অভাব? তোমার খাবারটা দিয়ে যাচ্ছি। না, তোকে খাবার দিতে হবে না, আমি নিজেই নিয়ে নেব। এঁটো বাসন তুমিই মাজবে? হ্যাঁ। কেন এমন মিছিমিছি রাগ করছো দিদিমণি? এমন কিছু ঘাট হয়নি আমার। আমায় তাড়িয়ে দিয়ে তুমি রাত্রির বেলায় নিঝুমপুরীতে একলা থাকবে? হ্যাঁ, থাকবো। তাতে কি হয়েছে? বড়বাবু তোমায় একলা থাকতে মানা করেছিলেন। আমায় বলেছিলেন রোজ রাতে আমি যেন তোমার কাছে এসে শুই। বড়বাবু তো পাগল, তার কথার কি দাম আছে? তোমার ঠাকুর ঘরে একবার পা দিয়েছি বলেই তোমার এত রাগ? কি আছে তোমার ঠাকুর ঘরে? ঠাকুর দেবতা নেই, কিচ্ছু নেই। সেখানে আমি একবার ঢুকতেই সব অশুদ্ধ হয়ে গেল। আমিও কায়েতের মেয়ে। কেন চেঁচাচ্ছিস পারুল? তুই তো জানিস আমি চেঁচামেচি একদম সহ্য করতে পারি না। আমি তাহলে চলে যাব? হ্যাঁ। তোমার পায়ে পড়ছি দিদিমণি, এবারকার মতো ছেড়ে দাও। আর তোমার কাছে মিথ্যে বলবো না। তোকে তো 1 মাসের বেশি টাকা দিলুম। এই 1 মাস দেখ, যদি বুঝিস যে সত্যি তুই মিথ্যে কথা বলা বন্ধ করতে পারবি, তখন আসিস। আমি আবার তোকে রাখবো। পারুল তবু একটুক্ষণ দাঁড়িয়ে রইল। পারমিতা আর কোনো কথা বলছে না দেখে সে সন্দেশের বাক্সটা নিয়ে এগিয়ে গেল সিঁড়ির দিকে। পারমিতা বলল, বাথরুম থেকে কাপড়গুলি নিয়ে গেলি না? ওগুলোও নিয়ে যা, আমার আর দরকার নেই। সব নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতেও পারুলের মুখে গভীর বিস্ময়ের ভাব লেপ্টে রইল। এখনো সে কিছুই বুঝতে পারছে না। এত সামান্য কারণে কেউ ছাড়িয়ে দেয়? দিদিমণি কোনো দিন খারাপ ব্যবহার করেন না। খাবার দাবার বেশি করে দেন। পয়সা কড়িরও হিসেব নেই। শুধু 2-একটা মিথ্যে কথার জন্য এত? 5 বছরের কাজ এইভাবে খতম? ছাদের ঘরটার কি রহস্য আছে? প্রথম দিন থেকেই দিদিমণি বারণ করে দিয়েছিলেন। বারণ করলেই বেশি করে জানবার ইচ্ছে হয়। শুধু আজ একবার নয়, এর আগেও কয়েকবার ওই ঘরে চুপি চুপি ঢুকে দেখেছে পারুল। ওই ঘরটাকে দিদিমণি পুজোর ঘর কেন বলেন?
কোনো ঠাকুর দেবতার মূর্তি নেই, পট নেই, ছবি নেই, কিচ্ছু না। এমনি একটি খালি সাদা ঘর। এরকম কখনো পুজোর ঘর হয়? সকাল আর রাত্রিরে রোজ প্রায় 1 ঘন্টা ধরে ওই ঘরে দরজা বন্ধ করে বসে দিদিমণি যে কি করেন। ঘরটায় কয়েকটা দেয়াল আলমারি আছে, তালা বন্ধ। তবে কি ওরই মধ্যে কিছু আছে? কিন্তু খুব দামি জিনিস হলে ওই ছাদের ঘরেই বা কেন রাখা হবে? দিদিমণির শোবার ঘরেই তো স্টিলের আলমারি আছে 2টো। কিছু বুঝতে পারেনি বলে ওই ঘরটা সম্পর্কে পারুলের এত কৌতূহল। রাস্তা পার হতে পারুল আপন মনে বলল, পাগল। দিদিমণিটা পাগল ছাড়া আর কি? সাধে কি আর ওর বর ওকে তাড়িয়ে দিয়েছে? খানিকক্ষণ বারান্দায় চুপ করে বসে থাকবার পর পারমিতা উঠে গেল তার শোবার ঘরে। এটা এক সময় তার মায়ের ঘর ছিল। দেয়ালে মায়ের ছবি, বিছানার পাশে একটা ছোট্ট টেবিলে কিছু বইপত্র আর টেলিফোন। টেলিফোনের রিসিভারটা পাশে নামিয়ে রাখা। এক একদিন পারমিতার ইচ্ছে হয় বাইরের কারোর সঙ্গে কথা বলবে না। সেই সব দিন সে টেলিফোনের রিসিভার নামিয়ে রাখে, যাতে বাইরের কোনো কল না আসে। এবার সে রিসিভারটা হাতে তুলে নিতেই ডায়াল টোন পেল। তখন সে নম্বর ঘোরাতে লাগলো অফিসের। পারমিতা কোনো সাধারণ অফিসের চাকুরে নয়। সে একটি বড় চা বাগানের অনেকখানি শেয়ার হোল্ডার। সেই হিসেবে ওই চা বাগানের কলকাতার অফিসের সে অন্যতম ম্যানেজিং ডিরেক্টর। নিজের অংশের স্বার্থ দেখবার জন্যে সে অফিসে যায়। মিস্টার মজুমদার, আমি পারমিতা বলছি। হ্যাঁ বলুন মিসেস নাগ চৌধুরী, আজ একটা মিটিং আছে। আমি আজ অফিসে যাব না। ওপাশ থেকে মজুমদার যেন আরো কি সব বলছিল, কিন্তু পারমিতা আর একটিও কথা উচ্চারণ না করে লাইন কেটে দিল। একজন মাত্র মানুষ ছাড়া পারমিতা আর কারোর সঙ্গে টেলিফোনে 2টির বেশি বাক্য বলে না। এবারও সেই রিসিভারটা নামিয়ে রাখলো পাশে। বেলা 11টার মধ্যে তার খেয়ে নেওয়া অভ্যেস। পারুল ডাল ভাত রান্না করে রেখেছে। পারমিতা খেতে বসলে সে গরম গরম মাছ ভেজে দেয়। রান্নাঘরে গিয়ে পারমিতা ভাত, ডাল, আলু সেদ্ধ দিয়ে খাওয়া সেরে নিল। তারপর বানালো 1 কাপ কফি। পারমিতার মুখে একটুও কুঞ্চন নেই। সম্পূর্ণ নিরালায় সে কোনো অস্বস্তি বোধ করছে না। দোতলার সিঁড়ির মুখে কলাপসিবল গেটে তালা দিয়ে এসে পারমিতা বিছানায় শুয়ে পড়ল, হাতে একটা গ্রন্থাবলী। বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলো সে আবার পড়তে শুরু করেছে। টানা 2 ঘন্টা পড়বার পর সে বইটা পাশের টেবিলে রেখে দিয়ে ঘুমোলো। বিকেলে তার ঘুম ভাঙল গেট ঝাঁকানোর শব্দে। ধোপা এসেছে। অন্যদিন পারুল এইসব লোকের কাছ থেকে জিনিসপত্র বুঝে নেয়। আজ পারমিতাই উঠে এলো। একটু বাদে এলো মুড়িওয়ালা। একটা সংসার চালাতে গেলে এইসব উপসর্গ থাকবেই। পারুলের বদলে আরেকজন কারুকে রাখতে হবে, কিন্তু কি করে যে কাজের লোক জোগাড় করতে হয় তা পারমিতা জানে না। 2 কাপ চা বানিয়ে বারান্দার বেতের টেবিলে রেখে একটা চেয়ারে বসলো পারমিতা। 2 কাপ চা ঢালা, যেন আরেকজন কেউ আসবে। অন্য চায়ের কাপটিকে উদ্দেশ্য করে পারমিতা বলল, খুব ব্যস্ত? চা খাওয়ারও সময় নেই বুঝি? চায়ের কাপটি থেকে ধোঁয়া উঠছে। সেই ধোঁয়ায় পারমিতা যেন দেখতে পাচ্ছে কারুর মুখ। খুব গরম ওখানে, তাই না? দেখো কলকাতায় আজ বিকেলে কি সুন্দর ফুরফুরে হাওয়া দিয়েছে। এই সময় ছাদে বসলে। কথাটা মনে পড়ে যেতেই পারমিতা চায়ের কাপ দুটি নিয়ে উঠে এলো ছাদে। পুজোর ঘরের সিঁড়িতে বসে আবার বলল, দেখো এখানে কি সুন্দর গন্ধ, কত রকম ফুল ফুটেছে। আমার জুঁই গাছটায় কুঁড়ি এসেছে। ওই কুঁড়ি ফুল হয়ে ফুটবে, তারপর ঝরে পড়বার আগেই তুমি আসবে তো, নইলে কিন্তু দেখতেই পাবে না। নিজের চায়ের কাপে একটা চুমুক দিল পারমিতা। তারপর অন্য কাপটি তুলে বলল, নাও তুমিও একটু খাও। আমি দিচ্ছি লক্ষ্মীটি, খাও। এই সময় আড়াল থেকে কেউ দেখলে পারমিতাকে নিশ্চয়ই পাগল ভাববে। এইরকম কথা বলতে বলতে চা শেষ করে পারমিতা উঠে গেল ফুলের টবগুলোর কাছে। প্রত্যেক গাছের সঙ্গেই সে কথা বলতে লাগলো। হোগো গোলাপবালা, কেমন আছো? আজ মন খারাপ নেই তো? টগর টগর, তুমি মুখ ফিরিয়ে আছো কেন? আমার দিকে একটু চাও। সে তো জব্বা, তুমি আজই শুকিয়ে যেও না, আরেকটা দিন থাকো। ইস, তোমার কি গর্ব ঝুমকো ফুল। তুমি নিজেকে সবার চেয়ে সুন্দরী মনে করো, তাই না? সত্যি তুমি সুন্দর। নিচতলায় ফুড কর্পোরেশনের অফিস ছুটি হয়ে গেলে সারা বাড়িটাই একেবারে নির্জন হয়ে যায়। ওদের অফিস পাহারা দেবার জন্য 2জন নেপালি দারোয়ান আছে। তারা 2জন এতই কম কথা বলে যে তাদের অস্তিত্বও টের পাওয়া যায় না।
তবে মাঝরাতে শোনা যায় তাদের লাঠির শব্দ। ওরা সারা রাত জেগে পাহারা দেয়। পারমিতাও মাঝরাত পর্যন্ত জেগে বসে থাকে তার পুজোর ঘরে। তার পুজো মানে শুধু চোখ বুজে বসে থাকা, ধ্যানের মতন। মনীষ উঠেছে বান্দ্রার এক হোটেলে। সারাদিন তাকে চার্চ গেট থেকে সান্তাক্রুজ ওয়েস্ট পর্যন্ত ছোটাছুটি করতে হয়। বোম্বাইতে ট্যাক্সি খরচ সাংঘাতিক, কিন্তু কাজের তাড়ার জন্য তার ট্যাক্সি না নিয়ে উপায় নেই। বোম্বাইতে মনীষের ছোট মাসিরা থাকেন, বন্ধু বান্ধব আছে বেশ কয়েকজন, কিন্তু কারোর সঙ্গে সে দেখা করার সময় পায়নি। ছোট মাসুদের জন্য তার মা পাঠিয়েছেন একটা শাড়ি, 2 কৌটো কাসুন্দি আর বাচ্চাদের জন্য জামাটামা। সেগুলোও পৌঁছে দেওয়া হয়নি এখনো। মা বারবার বলে দিয়েছিলেন, তোর ছোট মাসির বাড়িতেই উঠিস, নইলে সে জানতে পারলে খুব রাগ করবে। কিন্তু মনীষ তবু ওঠেনি সেখানে। অফিসের কাজে এসে কোনো আত্মীয় বন্ধুর বাড়িতে ওঠা সে পছন্দ করে না। তাদের বাড়িটাকে বিনা পয়সায় হোটেলের মতন ব্যবহার করবে কেন সে? কোম্পানি তো তার হোটেলের ভাড়া দেবেই। মেরিন ড্রাইভে মনীষের চলন্ত ট্যাক্সির পাশাপাশি আর একটি ট্যাক্সি থেকে কে যেন ডাকলো, মনীষ, মনীষ। মনীষ তাকিয়ে দেখলো সুতপাদি আর তার সঙ্গে 2 জন অচেনা ভদ্রলোক। সুতপাদি খুব উত্তেজিতভাবে হাত নাড়ছেন, সুতরাং মনীষ কিন্তু ড্রাইভারকে বলল গাড়ি থামাতে। সুতপাদির ট্যাক্সিটাও একটু এগিয়ে থামলো। তার থেকে নেমে এসে সুতপাদি বললেন, কি ব্যাপার মনীষ, কখন থেকে তোমায় ডাকছি শুনতে পাচ্ছ না? এখানে কবে এসেছো? এই 3 দিন আগে। ঠিক আছে, তোমার কথা পরে শুনবো, তোমার ট্যাক্সিটা ছেড়ে দাও, আমাদের সঙ্গে চলো। কিন্তু সুতপাদি, খুব জরুরি ব্যাপার, এখানে সময় নষ্ট করা চলবে না। তোমাকে ভাগ্যিস পেয়ে গেলাম। আমরা হাসপাতালে যাচ্ছি, রমেনের সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায়? কি অ্যাক্সিডেন্ট? মোটর বাইকে যাচ্ছিল, ভিলে পার্কের ওদিকটায় একটা ট্রাকের সঙ্গে। রমেন সুতপাদির ছোট ভাই, মনীষের সহপাঠী। সহপাঠীর দুর্ঘটনার কথা শুনলে নিশ্চয়ই তক্ষুনি দেখতে যাওয়া উচিত, কিন্তু এখন বাজে রাত 9:45। ঠিক 9টার সময় সেন্টার হোটেলে 2 জন গুজরাটি ভদ্রলোককে মনীষের ডিনার খাওয়াবার কথা। তারা সেখানে অপেক্ষা করবেন। খুব সম্ভবত এতক্ষণ তারা সেখানে পৌঁছে গিয়ে ড্রিঙ্কসের অর্ডার দিয়েছেন। মনীষ যদি সেখানে উপস্থিত না হয়, তাহলে গুজরাটি ভদ্রলোক 2 জন যে রেগে লাল হবে তা খুবই স্বাভাবিক। অথচ ওই 2 জন ভদ্রলোককে খুশি করবার জন্যই তার কোম্পানি তাকে অনেক টাকা দিয়ে বোম্বাই পাঠিয়েছেন। ওদের রাগালে একটা বিরাট অর্ডার ফসকে যেতে পারে। দ্রুত চিন্তা করে নিয়ে মনীষ বলল, কোন হাসপাতাল সুতপাদি? আমি একটু পরেই আসছি। এখন যেতে পারবে না? 2 জন ভদ্রলোক অপেক্ষা করছেন, তাদের বলেই চলে আসব। সুতপাদি হাসপাতালের নাম বলে কয়েক পলক তাকালেন মনীষের চোখের দিকে, তারপর ফিরে গেলেন নিজের ট্যাক্সিতে। সুতপাদির দৃষ্টির মধ্যে কি ধমক ছিল? মনীষ কেন রমেনের দুর্ঘটনার কথা শুনেই লাফিয়ে উঠল না? সব কথা সবাইকে বোঝানো যায় না। 2 জন লোক মনীষের কোম্পানির পয়সায় মদ খাবে বলে বসে আছে 5 তারা হোটেলে, আর মনীষের বন্ধু দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে হয়তো লড়াই করছে মৃত্যুর সঙ্গে। যে কেউ শুনে বলবে মনীষের আগে হাসপাতালেই যাওয়া উচিত। কিন্তু জীবন এই নিয়মে চলে না। মনীষ যা ভেবেছিল ঠিক তাই। তার পৌঁছতে একটু দেরি হয়েছে। তার আগেই সেই ভদ্রলোক 2 জন মদ ও খাবারের অর্ডার দিয়ে ফেলেছেন। গুজরাটি ভদ্রলোক 2 জন বাড়িতে নিরামিষাশী, কিন্তু হোটেলে চুটিয়ে মাংস খান। তাদের সামনে 1 প্লেটে শুধু মুরগির ঠ্যাং 8খানা। এই হোটেলে শুধু ওই 1 প্লেটের দামই 64 টাকা। মনীষ আস্তে আস্তে ভেবেছিল যে আগেই সে হোটেলের কাউন্টারে গিয়ে 1000 টাকা জমা দিয়ে বলবে, ওই ভদ্রলোক 2 জন যা যা খেতে চান সবই যেন দেয়া হয়। তারপর সে ওদের 2 জনকে বুঝিয়ে সুঝিয়ে বিদায় নিয়ে হাসপাতালে ছুটবে। প্রথমে সে কাউন্টারে 1000 টাকা জমা দিল ঠিকই, কিন্তু তারপর তাকে দেখা মাত্রই ভদ্রলোক 2 জন এমন উচ্ছ্বাস প্রকাশ করলেন যে তক্ষুনি সে বিদায় নেবার প্রস্তাবটি দিতে পারল না। সে জানে আনন্দ ফুর্তির সময় শোক দুঃখের কথা কেউ পছন্দ করে না। রমেনের জন্য মনীষ দুঃখিত হতে পারে, কিন্তু প্রত্যেক দিনই অ্যাক্সিডেন্টে কত লোক মারা যাচ্ছে, সুতরাং সেরকম একটা খবর শুনে গুজরাটি ভদ্রলোক 2 জন দুঃখিত হবে কেন? তাছাড়া গুজরাটি ভদ্রলোক 2 জন তো শুধু খেতে আসেননি, তারা নিজেরাও যথেষ্টর চেয়ে বেশি ধনী। কাজের কথা আলোচনা করার জন্যই মনীষ তাদের এই সেন্টার হোটেলে ডেকেছে। মনীষ যদি কাজের কথা না বলেই চলে যেতে চায়, তাহলে ওরা যদি বলে ওঠেন, আমরা কি তোমার পয়সায় খেতে এসেছি এখানে?
তখন মনীষ ভাবলো 1 ঘন্টা দেরি করে গেলেই বা কি আর এমন হবে। সুতপাদের সঙ্গে তো আর 1 ঘন্টা পরেও দেখা হতে পারত, কিংবা দেখা না হতেও পারত। গুজরাটি ভদ্রলোক দুজনকে সঙ্গ দেবার জন্য মনীষকেও মদের অর্ডার দিতে হলো। শিবপুরে পড়বার সময় রমেন ছিল হোস্টেলে মনীষের রুমমেট। রমেনদের বাড়ি শিউড়ি। সেখানে মনীষ 2-3 বার গেছে, অনেকদিন থেকেছে। সেই রমেন এখন হাসপাতালের খাটে শুয়ে আছে। 1 ঘন্টা নয়, 1.25 ঘন্টা বাদে মনীষ উঠতে পারল। সেখান থেকে হাসপাতালটা ট্যাক্সিতে আবার 45 মিনিট। মনীষ এসে দেখল পুরো হাসপাতালটা কেমন যেন শুনশান। কোথাও কোনো শব্দ নেই, সবাই যেন ঘুমিয়ে পড়েছে। সামনের এনকোয়ারি কাউন্টারটা ফাঁকা। সুতপাদি কিংবা তার সঙ্গের লোক দুটোরও কোনো চিহ্ন নেই। মনীষের বুকটা ধক করে উঠল। একটু বাদে একজন হাউস ডাক্তারকে দেখে সে উত্তেজনা দমন করে জিজ্ঞেস করল, মিস্টার রমেন মজুমদারের কোনো খবর দিতে পারেন? তখন তরুণ ডাক্তারটি বললেন, মজুমদার? হো, আই এম সরি। ডাক্তারটির কথা ও মুখভঙ্গি দেখে একটাই মানে বোঝা যায়, সুতপাদের সঙ্গে মনীষের মাঝ রাস্তায় দেখা হয়েছিল নাটকীয়ভাবে। এটা যদি নাটক হতো তাহলে মনীষের বিবেক যন্ত্রণা আরো গভীরভাবে ফুটিয়ে তুলবার জন্য নাট্যকার নিশ্চয়ই এখানে রমেনের মৃত্যু সংবাদ দিতেন। কিন্তু জীবন নাটকের নিয়মে চলে না। মাজুমদার নয়, মুজুমদার। মারাঠিদের পদবি হয় মজুমদার। তরুণ ডাক্তারটি ভুল লোকের কথা ভেবেছিলেন। একটু পরেই জানা গেল যে রমেন মজুমদার বেঁচেই আছে এবং মোটামুটি ভালোই আছে। তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। এখন আর তার সঙ্গে দেখা হবে না। সুতপাদিরা একটু আগে বাড়ি চলে গেছেন। সুতপাদি বোম্বেতে কোথায় থাকেন মনীষ তা জানে না। তাড়াতাড়িতে জিজ্ঞেস করাও হয়নি। সুতরাং মনীষকে হোটেলে ফিরতে হলো। রাত তখন প্রায় 12:30। হোটেলে মনীষের নিজের কাছে একটা মদের বোতল থাকে। শোয়ার আগে মদ খেতে মনীষের ভালো লাগে না, অথচ উপায় নেই, এটাই তার জীবিকা। বাথরুমে ঢুকে ভালো করে স্নান সেরে মনীষ সারাদিনের গ্লানি মুছে ফেলল শরীর থেকে। হোটেলের জানালা থেকে সমুদ্র দেখা যায়, কিন্তু পুরীর মতন এখানকার সমুদ্র থেকে হু হু করে হাওয়া আসে না। নতুন কাঁচা গেঞ্জি ও পাজামা পরে মনীষ বসল বিছানায়। গেলাসে মদ ঢেলে রাখলো সে পাশের ছোট্ট টেবিলটায়। সারাদিন খবরের কাগজটাও পড়া হয়নি। একটা সিগারেট ধরিয়ে সে কাগজটা তুলে নিল। গ্লাসটি অর্ধেক শেষ করার আগেই ঘুমে চোখ ঢুলে এলো মনীষের। আলো জ্বালাই রইল। বালিশে ঠেসান দেওয়া আধশো অবস্থাতেই সে তার ঘুমে তলিয়ে গেল। প্রায় ঘন্টাখানেক ওইভাবে থাকবার পর কে যেন তার কানের কাছে ফিস ফিস করে ডাকতে লাগলো, মনীষ, মনীষ। কয়েকবার এরকম হবার পর মনীষ চোখ মেলে তাকালো। কে ডাকছে তাকে? ঘুমের ঘোর ভালো করে কাটবার পর মনীষ ধড়মড় করে উঠে বসল। তখনও সে তার কানের পাশে ডাক শুনতে পাচ্ছে, কোনো নারী কণ্ঠ। মনীষ চুপ করে বসে আছে কেন? মনীষ, চুপ করে বসে আছো কেন? তোমার কার্পেটে আগুন। মনীষ এক লাফে বিছানা থেকে নেমে দেখলো সাংঘাতিক ব্যাপার। ঘুমোবার মুহূর্তে তার হাত থেকে জ্বলন্ত সিগারেট খসে পড়েছে মেঝেতে। সেখানকার কার্পেট অনেকখানি পুড়ে ধোঁয়া বেরোচ্ছে। ছুটে বাথরুমে গিয়ে একটা তোয়ালে ভিজিয়ে এনে মনীষ সেই ধিকি ধিকি আগুনের উপর চাপা দিল। সহজেই সেই আগুন নেভে না। বেশ কয়েকবার তোয়ালে ভিজিয়ে আনতে হলো মনীষকে। তারপর দেখা গেল আফ্রিকার ম্যাপের মতন চেহারায় অনেকখানি জায়গা পুড়ে গর্ত হয়ে গেছে কার্পেটে। বিশ্রী দেখাচ্ছে বলে সেখানে একটা খবরের কাগজ চাপা দিয়ে রাখলো মনীষ। কিন্তু ওভাবে গোপন রাখা যাবে না। কাল সকালে জমাদার এলেই ধরা পড়ে যাবে। কার্পেটের যদি দাম চায়, কত দাম হবে এই কার্পেটের? মনীষ পরীক্ষা করে দেখলো আসল পশমি কার্পেট নয়, এটা জুট কার্পেট। মাঝারি দামের হোটেলে আর কি কার্পেট দেবে? কিন্তু কার্পেটের দামের চেয়েও বড় কথা, মনীষের ঘুম না ভাঙলে যদি সারা ঘরে আগুন লেগে যেত। কে তার ঘুম ভাঙিয়ে দিল? ঠিক যেন এক নারী তার কানের কাছে তার নাম ধরে ডাকছিল। এরকম কখনো হয়? কিংবা তারই অবচেতন মন তাকে জাগিয়ে দিয়েছে? এরই নাম অটো সাজেশন। সারা রাত আর ভালো করে ঘুম এলো না মনীষের। পরদিন সকালে মনীষ খবরের কাগজটা সরিয়ে দেখলো কার্পেটের পোড়া জায়গাটা। সারা বছরে বেশ কয়েকবার তাকে এরকম হোটেলে থাকতে হয় একা। আগে কখনো এরকম হয়নি। কাল সারাদিন ঘোরাঘুরি করে সে খুবই ক্লান্ত ছিল। যাই হোক, এখন আর ওসব নিয়ে চিন্তা করবার সময় নেই। 8:30টার মধ্যে তাকে দেখা করতে হবে একজন শিল্পপতির সঙ্গে।
দ্রুত বাথরুম সেরে দাড়ি কামিয়ে স্নান করে মনীষ তৈরি হয়ে নিল। ব্রেকফাস্ট খাওয়ারও সময় নেই। কার্পেট বিষয়ে হোটেলের ম্যানেজার কি বলে তা রাতে শোনা যাবে। নতুন স্যুট পরে টাই বেঁধে মনীষ ঘর থেকে বেরিয়ে এসে তালা লাগালো। চাবিটা হোটেলের অফিস কাউন্টারে ছুঁড়ে দিয়ে এসে তরতরিয়ে নিচে নেমে এসে হাঁক দিল, ট্যাক্সি। ট্যাক্সিতে উঠে সে তার গন্তব্যের কথা বলতে যাবে, এমন সময় তার কানের পাশে সেই নারী কণ্ঠ বলে উঠল, মনীষ, মনীষ, তুমি আগে রমেনকে দেখতে যাবে না? রমেন হাসপাতালে আছে, কালও তোমার সঙ্গে দেখা হয়নি। মনীষের সারা শরীর কেঁপে উঠল বেশ জোরে। কলাপসিবল দরজায় খুব জোরে ঝাঁকুনি শুনে বেরিয়ে এলো পারমিতা। সিঁড়িতে দাঁড়িয়ে আছে সুব্রত। চুল এলোমেলো, বুশ শার্টটা বুকের কাছে মোচড়ানো, চোখ দুটো লাল। এখন রাত 9টা। পারমিতা এই সময়ে তার অলওয়েভ রেডিওর কাঁটা ঘুরিয়ে ঘুরিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের অনুষ্ঠান শোনে। এমনকি চীনে ভাষায় কোনো গান যার কিছুই সে বুঝতো না, পারলে সেও শোনে মন দিয়ে। দরজা খোলো, ভয় নেই, তোমার কাছে টাকা চাইতে আসিনি। পারমিতা কোনো উত্তর না দিয়ে স্থিরভাবে দাঁড়িয়ে রইল। বাড়িতে আর কেউ নেই বলে সন্ধ্যের পর সে একটা ড্রেসিং গাউন পরে থাকে। তার মুখখানি শান্ত। সুব্রতকে দেখে সে যেন একটু অবাকও হয়নি। তোমার টেলিফোন করলেও তো কিছুতেই পাওয়া যায় না, লাইন ফাইন কেটে দিয়েছ নাকি? পারমিতা তবু নিরুত্তর। বিশ্বাস হচ্ছে না? এই দেখো, আমার কাছে অনেক টাকা আছে, আমি তোমার দয়া চাই না। প্যান্টের পকেট থেকে একটা মানি ব্যাগ বার করে সুব্রত খুলে দেখায়। তার মধ্যে 200-300 টাকা আছে। হাঁ করে দাঁড়িয়ে আছো কি? দরজাটা খোলো, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। সুব্রত এমনভাবে লোহার গেটটা ধরে দাঁড়িয়ে আছে যেন সে এক কারাগারের বন্দী। গেটের এপাশে পারমিতা দাঁড়িয়ে আছে 2 হাত দূরে। পারমিতা এবারে খুব শান্তভাবে বলল, বাড়ি যাও সুব্রত। আবার কেন এসেছ? বেশ করেছি, আমার যতবার খুশি আসব। দরজাটা খুলে দাও, আমি একটু বাথরুমে যাব। নিজের বাড়িতে যাও। তুমি আমায় ঢুকতে দেবে না? তুমি খুব ভালো করেই জানো। ফের পাগলামি করছো? বলছি না জরুরি কথা আছে। মিতা, তোমার কাছে আমি এমনি এমনি আসিনি, কাজ আছে বলেই এসেছি। ওইখান থেকেই বলো। তুমি আমার ভেতরে গিয়ে বসতেও দেবে না? মিতা, তোমার পাগলামি দিন দিন বাড়ছে। আমি তো পাগলই, সবাই জানে। নিশ্চয়ই পাগল, তোমার বাবাও পাগল। তিনি জেনে শুনে একটা পাগল মেয়ে গুছিয়ে দিয়েছিলেন আমার ঘাড়ে। পারমিতা পিছন ফিরে চলে গেল নিজের শোবার ঘরে। যাবার সময় বারান্দার আলোটা নিভিয়ে দিয়ে গেল। চরম অপমানিত হয়ে সুব্রত প্রচণ্ড ঝাঁকানি দিতে লাগলো গেটে। চিৎকার করে বলতে লাগলো, ভালো হবে না বলছি, শিগগির আমায় আসতে দাও, নইলে গেট ভেঙে ফেলবো। মিনিট 5 ধরে চলল এইরকম। অন্য কেউ এরকম হামলা করলে নেপালি দারোয়ান দুজন ছুটে আসতো নিচ থেকে, কিন্তু তারা সুব্রতকে ঢুকতে দেখেছে। তারা সুব্রতকে চেনে। এরপর সুব্রত বসে পড়ল সিঁড়িতে। হঠাৎ ডুকরে কেঁদে উঠল। প্রায় ফোঁপাতে ফোঁপাতে বলতে লাগলো, মিতা, তুমি আমাকে এরকম দূর দূর করে তাড়িয়ে দেবে? আমি একবার ভুল করেছি বলে আমি আর তোমার কেউ নই? আমি তোমার সন্তানের বাবা নই? বিল্টু কি তোমার আর আমার দুজনের নয়? মিতা, আমার এত জল তেষ্টা পেয়েছে যে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, আর তুমি আমাকে রাস্তার কাঙালির মতন। এবার পারমিতা আবার বেরিয়ে এলো ঘর থেকে। বারান্দার আলো জ্বাললো। ফ্রিজ থেকে বোতল বার করে একটা গ্লাসে জল ঢেলে নিয়ে এলো গেটের কাছে। ফাঁক দিয়ে গ্লাসটা বার করে এসে বলল, এই নাও জল। সুব্রত পারমিতার গ্লাস শুদ্ধ হাতটা চেপে ধরে গভীর শোকার্ত গলায় বলল, আমি খাবো না, জল খাবো না। তুমি গেট না খুললে আমি জল খাবো না। তার মানে তোমার জল তেষ্টা পায়নি? কেন এরকম ছেলে মানুষই করছো? বাড়ি চলে যাও। না, যাব না। জানি আমি মদ খেয়েছি বলে তুমি আমায় ঘেন্না করছো। তুমি যদি গেট না খোলো আমি সারা রাত এখানে বসে থাকবো। আমার হাতটা ছাড়ো। না, ছাড়বো না। কেন, আমি অস্পৃশ্য? আমি ছুলে এখন তোমার ঘেন্না হয়? হাত ছাড়ো, গেট খুলছি। ফ্রিজের ওপরেই চাবি থাকে। পারমিতা গেট খুলতেই সুব্রত চলে গেল বাথরুমে। তারপর ফিরে এসে প্রায় এক নিঃশ্বাসে শেষ করলো জলের গ্লাস। একটা সিগারেট ধরিয়ে এদিক ওদিক তাকিয়ে অ্যাশট্রে খুঁজল কাঠিটা ফেলবার জন্য। তারপর সেটা মেঝেতেই ছুঁড়ে ফেলে বলল, সত্যি তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে মিতা। আমার তো কোনো কথা নেই তোমার সঙ্গে।
আমি কিছু শুনতেও চাই না। মিতা, তুমি কি আমায় ক্ষমা করতে পারবে না কিছুতেই? একবার আমি ভুল করেছি বলেই। ক্ষমার তো কোনো প্রশ্নই নেই। তুমি আলাদা, আমি আলাদা। সুব্রত ধপ করে মেঝেতে বসে পড়ল। মুখখানা দারুণ বিমর্ষ। আপন মনে বলতে লাগলো, হ্যাঁ, ভুল করেছি, চরম ভুল। তোমাকে অনেক কষ্ট দিয়েছি। কিন্তু আমি যদি সত্যিই কোনো পাষণ্ড হতাম, তোমার কাছে বারবার এরকম ফিরে ফিরে আসতুম না। তুমি ভাবো আমি বুঝি তোমার টাকার লোভে আসি? আমি কি এতই নীচ? মাটিতে বসে অভিমানী শিশুর মতন মাথা ঝাঁকাতে লাগলো সুব্রত। দিনের বেলা কেউ সুব্রত মজুমদারকে দেখলে তার এখনকার এই ব্যবহারের সঙ্গে একেবারেই মেলাতে পারবে না। সুব্রত মজুমদার একজন ভালো ইঞ্জিনিয়ার, সম্মানজনক চাকরি করে, তার ব্যবহারও অতি ভদ্র। একসময় এই সুব্রত ছিল পারমিতার স্বামী। ওদের ছেলে বিল্টু অর্থাৎ সব্যসাচী পড়ে পুরুলিয়ার সৈনিক স্কুলে। প্রত্যেক মাসে একবার পারমিতা তাকে দেখতে যায়। সুব্রত আবার বিয়ে করেছে। তার দ্বিতীয় স্ত্রী অরুণিমা খুব বুদ্ধিমতী মেয়ে, একটি স্কুলে পড়ায়, তারও একটি মেয়ে হয়েছে। পারমিতার সঙ্গে সুব্রতর বিচ্ছেদ হয়ে গেছে পারস্পরিক সম্মতিতে। কোনো তিক্ততার সৃষ্টি হয়নি। এমনকি সুব্রতর সঙ্গে অরুণিমার বিয়ের সময় পারমিতা একটা দামি শাড়ি উপহার পাঠিয়েছিল। এরকম তো হয়ই আজকাল। সুব্রত মজুমদার মাতাল নয়, নিয়মিত মদ্যপানও করে না, মদ সহ্য হয় না তার। কিন্তু ৩-৪ মাস অন্তর হঠাৎ এক একদিন কি যে হয়, সে হঠাৎ বেশ খানিকটা গিলে ফেলে। অমনি তার মাথার মধ্যে গোলমাল শুরু হয়ে যায়। সেই সব দিনেই সে শুধু পারমিতার কাছে ক্ষমা চাইতে ছুটে আসে। ৭ বছর যারা একটানা দাম্পত্য জীবন কাটিয়েছে, আজ তাদের পরস্পরের মধ্যে অনেক দূরত্ব। মিতা, আমার দুধ চিনি ছাড়া ১ কাপ কড়া কফি বানিয়ে দেবে? দিতে পারি, কিন্তু তুমি বাড়ি চলে গেলেই ভালো করতে। শুধু শুধু দেরি করছো, অরুণিমা চিন্তা করবে। অরুণিমা তোমার মতো এত চিন্তা করে না, তার ঠান্ডা মাথা। স্কুল মাস্টার নেই তো, আমার ওপরেও মাস্টারি করে। ছি সুব্রত, তুমি কফি দেবে না? দিতে পারি, খেয়েই তুমি চলে যাবে তো? পারমিতা রান্নাঘরে ঢুকে গ্যাস জ্বেলে কেটলি চাপালো। সুব্রত এসে দাঁড়ালো তার পাশে। তুমি নিজে বানাচ্ছ? যে মেয়েটি তোমার রান্না করে দেয় সে কোথায়? সে নেই। তুমি একদম একলা থাকো? দূর, এর কোনো মানে হয়? এরকম ভাবে কোনো মেয়ে থাকতে পারে? তুমি পাগলামি করছো। আমি তো পাগলই। আই এম সরি মিতা, একদম একলা। তোমার প্রেমিকরাও কেউ আসে না? তুমি বাইরের বারান্দায় গিয়ে বসো, আমি কফি নিয়ে আসছি। সুব্রত পারমিতার কাঁধে হাত রাখল। মুখ ঘুরিয়ে জ্বলন্ত দৃষ্টিতে তাকালো পারমিতা। সুব্রত সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিয়ে লাজুকভাবে হেসে বলল, তুমি ভাবছো মাতাল হয়ে গেলে আমার কাণ্ডজ্ঞান থাকে না, কিন্তু তোমার জন্যই আমি মাতাল হই মিতা। তোমার উপরে আমার কি আর কোনোই অধিকার নেই? না। তা তো ঠিকই, আমি নিজেই সব নষ্ট করেছি। তবু তুমি কি বিশ্বাস করবে যে আমি তোমাকে এখনো ভালোবাসো, এই তো? কিন্তু আমি তোমার ভালোবাসা চাই না। আমার মনে এমন কোনো ফাঁকা জায়গা নেই যা তোমার ভালোবাসার জন্য অপেক্ষা করে থাকবে। হো, অন্য কারোর ভালোবাসাতেই তোমার মনটা ভরে আছে? তুমি পুরুষ মানুষ, তাই তুমি এখন আমার উপরে তোমার অধিকার দেখাতে চাও। নইলে আমার ব্যক্তিগত জীবন নিয়ে তোমার কোনো কৌতূহল দেখানো এখন উচিত নয়। অধিকার নয়, আমি এখনো তোমার ভালো চাই। তোমার যাতে কোনো বিপদ না হয়, তুমি এরকম একলা একলা থাকো। কাপে গরম জল ঢেলে তাতে কফি মিশিয়ে পারমিতা বলল, এই নাও, এবারই শেষ। আর কোনোদিন ড্রিঙ্ক করে আমার বাড়িতে এসো না। তোমার বাড়ি? হ্যাঁ, তোমারই তো বাড়ি। একসময় আমিও এখানে অনেক রাত কাটিয়ে গেছি। এখানেই আমাকে আজ আসতে বারণ করছো? আসতে পারো, অরুণিমা আর তোমাদের মেয়েকে নিয়ে বেড়াতে আসতে পারো, একলা এসো না। আমার ভুল হয়েছিল মিতা, আমার ভুল হয়েছিল, দারুণ ভুল হয়েছিল। আমি এখনো তোমাকে চাই। মিতা, আমি যদি অরুণিমাকে ছেড়ে দেই, তুমি আবার আমাকে ফিরিয়ে নেবে? ছি সুব্রত, তোমার এ কথা বলতে লজ্জা করলো না? তুমি আমার সঙ্গে যা করেছো করেছো, আবার অরুণিমার সঙ্গেও খারাপ ব্যবহার করতে চাও? তাছাড়া আমি একটা পাগল মেয়ে। যেন পারমিতা তাকে চাবুক মেরেছে, এইভাবে মুখটা কুঁচকে ফেলল সুব্রত। পারমিতার বাবা হেমরঞ্জন
গত ৪ বছর ধরে একটা নার্সিং হোমে আছেন। বদ্ধ উন্মাদ অবস্থা। সারবার কোনো আশা নেই। তিনি চা বাগান এবং অন্যান্য ব্যবসা নিয়ে বেশ জমিয়েছিলেন। হঠাৎ সব ছেড়ে চলে যেতে হয়েছে। বছর ১০ আগেও তার একবার মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা গিয়েছিল। হেমরঞ্জন যখন নার্সিং হোমে যান, তখন তার সমস্ত সম্পত্তির অধিকার দিয়ে গিয়েছিলেন জামাইকে নয় মেয়েকে। সুব্রত তাতে দারুণ চটে গিয়েছিল। সে প্রকাশ্যে জানিয়েছিল যে হেমরঞ্জনদের বংশে পাগলামির ধারা আছে। সুতরাং পারমিতারও যেকোনো দিন যেকোনো সময় পাগল হয়ে যাবারই সম্ভাবনা। বিষয় সম্পত্তি তদারকির ভার সুব্রতর উপরেই থাকা উচিত। সেই সময় বেশি উৎসাহী হয়ে ঝোঁকের মাথায় সুব্রত পারমিতাকেও পাগল প্রমাণ করবার অনেক চেষ্টা করেছিল। পারমিতার কিছু কিছু ব্যবহার দেখলে অবশ্য তাকে পাগল মনে হওয়াও অস্বাভাবিক নয়। কফির কাপটা শব্দ করে নামিয়ে রেখে দ্রুত চলে গেল সুব্রত। সিঁড়িতে শোনা গেল তার পায়ের দুপদাপ শব্দ। এতক্ষণ আমি পড়ে শোনালাম সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প পারমিতা এর প্রথম পর্ব। গল্পটির শেষ পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করব, শোনার আমন্ত্রণ রইল। অডিও কথানে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের পাঠ ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।